দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শিশু টাইফয়েডের প্রতিরোধ এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, শিশু পুষ্টি, লিভার ও পরিপাক তন্ত্র বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। থ্যাংক ইউ। আমরা যতটুকু শুনলাম ঠিক আজকে হচ্ছে ডিজি হেলথ থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছিল যে 12 অক্টোবর হচ্ছে আমরা টাইফয়েডের যে ভ্যাকসিন সেটা বিনামূল্যে পেতে যাচ্ছি, স্কুল কলেজগুলোতে সেটা বিনামূল্যে বিতরণ করা হবে। তো এর আগেও কিন্তু টাইফয়েডের কিছু ভ্যাকসিন ছিল, তো একটু জানতে চাই আমি প্রথমেই যে আসলে টাইফয়েডের ভ্যাকসিন যে বিতরণ শুরু হচ্ছে, তো এই ভ্যাকসিনটা নতুন কি বা কি কারণেই বা হচ্ছে এই ভ্যাকসিনটা আমরা এরকম বিনামূল্যে বিতরণ করছি? চমৎকার প্রশ্ন। টাইফয়েডের যে ভ্যাকসিন ছিল এর আগে, এটাকে বলা হতো ইনঅ্যাক্টিভেটেড পলিস্যাকারাইড ভ্যাকসিন, যেটা দীর্ঘমেয়াদী ছিল না। 3 বছর পর পর একটা বাচ্চাকে দিয়ে যেতে হবে। জানেন যে আমরা ইপিআই শিডিউলে বা আমাদের টিকাদান কর্মসূচিতে যে ভ্যাকসিনগুলো নেই, প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু মোর দ্যান 95% ইফেক্টিভ, এবং এগুলো কিন্তু লম্বা সময় ধরে একবার টিকা নিলে আর নিতে হচ্ছে না। মানে অসুবিধাটা ছিল টাইফয়েড ভ্যাকসিনে পুরনো, যেটা প্রতি 3 বছর পর পর নিতে হতো, যে কারণে বাচ্চাদের এই 3 বছর পর পর নেওয়াটা একটু সমস্যাই ছিল আসলে। এখন যে ভ্যাকসিনটা দেয়া হচ্ছে, এটা অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে একবার দিলেই চলবে। এটা প্রায় 7 থেকে 10 বছর পর্যন্ত প্রোটেকশন দেয়, এবং তারপরে তো আসলে বাচ্চারা একটু বড় হলে তখন তো নিজেরাই বুঝতে পারে কোনটা নিবে কোনটা নিবে না, কোনটা দূষিত কোনটা দূষিত নয়, কোনটা বাইরের খাবার কোনটা ঘরের খাবার। তো এই তরুণ প্রজন্মকে 9 মাস বয়স থেকে 15 বছর বয়সী কম যারা স্কুল কলেজ পড়ুয়া, এবং যারা স্কুল কলেজ পড়ুয়া নয়, যারা বাসায় আছে, প্রথম 10 দিন দেয়া হবে স্কুল কলেজে যারা আছে তারা। এরপরে বাকি যারা থাকবে, এরা পরের 8 দিন, এই 18 দিনের কর্মসূচি তাদেরকে এটা কভার করা হবে। যেটা বলছিলেন আপনি যে আগের ভ্যাকসিনটার সাথে নতুন ভ্যাকসিনটার প্রথমত হচ্ছে সিঙ্গেল ডোজ, বুস্টার ডোজ ভবিষ্যতে লাগলেও লাগতে পারে। নতুনত্ব এটাই যে আমরা যে খুব বেশি দেশে, প্রায় 9টা দেশে এটা অলরেডি চালু আছে। ভারত বলেন, নেপাল বলেন, আমাদের সাউথ ইস্ট এশিয়ায় পাকিস্তান বলেন, পাকিস্তানের 2019 থেকে, নেপালে 2022 থেকে, ভারতেও চলছে। তো এবং কিছু আফ্রিকান দেশ যেখানে আসলে স্যানিটারি কন্ডিশন আপনি জানেন যে টাইফয়েডের মানে পানিবাহিত যে রোগগুলা সেখানে বেশি হয়, মালাউই আছে, কেনিয়া আছে। সো ওই সমস্ত দেশেও কিন্তু টিকা, এবং বাংলাদেশ 10ম দেশ হিসাবে শুরু করছে আজকে 2025 অক্টোবরের 12 তারিখে, এবং যে ভ্যাকসিনটা মোটামুটি একবার নিলেই 7 থেকে 10 বছর পর্যন্ত টাইফয়েডের প্রোটেকশন দিতে পারবে। আপনি জানেন যে টাইফয়েড একটা ভয়াবহ রোগ। অবশ্যই টাইফয়েডের রোগ সম্পর্কে আমি অবশ্যই জানতে চাই আপনার কাছে যে বাচ্চাদের টাইফয়েডটা আসলে কেন হয়ে থাকে। প্রথম কথা যে বাচ্চারাই বেশি আক্রান্ত হচ্ছে কি কারণে, বা কি কারণ আছে টাইফয়েডের আক্রান্ত হওয়ার পেছনে? চমৎকার প্রশ্ন। আপনি দেখেন, বাচ্চারা যখন স্কুলে যায়, আমাদের প্রতিটা পরিবার থেকে সে যাওয়ার সময় কিন্তু সবাই একটু আবদার করে যে ওই বন্ধু ফুচকা খায়, ওই বন্ধু চটপটি খায়, সবাই কিছু টাকা, 20 টাকা 50 টাকা এটা না নিয়ে তারা আসলে স্কুলে যেতে চায় না। তাদের একটা স্ট্যাটাসেরও বিষয় ওখানে, যে ও খাওয়াচ্ছে আমি খাবো, বা আমি একদিন আমি খাওয়াবে। এটা করতে গিয়ে হয় কি, ওইখানে যে অস্বাস্থ্যকর স্কুলের বাইরের যে সেগুলো খাবারগুলো থাকে, ফুচকা বলেন, ভেলপুরি বলেন, চটপটি বলেন, ওগুলোর যে টক থাকে, ইভেন আইসক্রিম বলেন, তো এগুলো খেলে কি হয়, পানিবাহিত রোগ আমরা জানি খুব কমনলি হয় হচ্ছে এই টাইফয়েড আর হেপাটাইটিস এ বাচ্চাদের বেশি হয়ে থাকে। তো ওখান থেকে আসলে উৎপত্তি, বাইরের পানিবাহিত রোগ তো অবশ্যই, এবং খাবারের সাথে কিন্তু টাইফয়েডের উৎপত্তিটা। এবং আমরা কিন্তু দেখি স্কুলের ছুটির পর হচ্ছে যেটা হয় আর কি, বা স্কুলের দরজার পেছনে হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি এদেরই কিন্তু আনাগোনাটা বেশি থাকে সেখানে, এবং স্বাস্থ্যকর খাবার অবশ্যই এগুলো নয়। তো অবশ্যই টাইফয়েড থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের নিরাপদ রাখতে হবে, সের জন্য ভ্যাকসিনের কথাটা চলেই আসলো। তবে যে কোনো ভ্যাকসিন নেবার আগে বাবা মাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে ডাক্তারদের কাছে। আমরা
আমরা দেখেছি কোভিডের সময় যখন নতুন কোনো ভ্যাকসিন আমরা নিচ্ছিলাম, অনেকেই হচ্ছে তাদের চিন্তা প্রকাশ করেছেন যে আসলে এই ভ্যাকসিনটা নিলে আমার শরীরে কোনো জটিলতা হতে পারে কিনা, বা আমার শরীরের সাথে এটা খাপ খাইয়ে নিতে পারে কিনা। এই ধরনের প্রশ্ন তো অবশ্যই আপনারা সম্মুখীন হয়েছেন। তো এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে এই টাইফয়েড ভ্যাকসিন নিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা। একদমই নেই, একদমই নেই। এটা আসলে কোনো একটা ভ্যাকসিন যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপ্রুভ করে তখন কিন্তু বিভিন্ন লেভেলে এটা নিয়ে স্টাডি হয় এবং বিভিন্ন লেভেলে এটা প্রয়োগ করা হয়। প্রয়োগ করে দেখা হয় প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে যখন দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়া একদম নাই বললেই চলে, তখন এইটাকে এই ভ্যাকসিনটাকে প্রয়োগের জন্য অ্যাপ্রুভ করা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। আপনি জেনে থাকবেন 2018 সালে এভাবেই আমাদের বাংলাদেশে ICDDRB এবং আমাদের EPI এক্সপেন্ডেড প্রোগ্রাম মানে ইমিউনাইজেশনের যৌথ উদ্যোগে ঢাকার মিরপুরে প্রায় 42,000 বাচ্চাকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এবং এটা শুধু ভ্যাকসিন প্রয়োগ করেই ক্ষান্ত হয়নি, ঠিক তার 2 বছর পরে তাদের এই যে টাইফয়েডের বিরুদ্ধে ভ্যাকসিনটা নিল একটা সিঙ্গেল ডোজ, কি ইফেক্টিভনেস আসলো সেটা দেখা গেল যে প্রায় 85% বাচ্চা টাইফয়েডের পরীক্ষা হয়ে গিয়েছে এবং 85% বাচ্চা প্রোটেক্টেড। এবং তারাগুলো গেছে দেখলো যে 2 বছর পরে তো 85% প্রোটেক্টেড, আমরা একটু আরো 2 বছর পরে করে দেখি কি অবস্থা। করে দেখলো যে প্রোটেকশনের মাত্রাটা কিছুটা কমেছে 59%, কিন্তু বেশ ভালো মাত্রায় প্রোটেক্টেড। কারণ যে বয়সটাতে বাইরের খাবারটা থেকে ওদেরকে রক্ষা করা যায় না, বাইরের খাবারটা ওরা খেতেই চায়। আর জানেন যে বাবা মা একটু ধরে রাখলেও একটু নানি দাদি থাকে, চাচা থাকে, ফুফু থাকে, খালা থাকে, আবদারের তো শেষ নাই। হ্যাঁ, তো কাজেই এই সময়টাতেই যদি আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি এবং তাকে যদি 7 থেকে 10 বছর পর্যন্ত প্রোটেকশন দেওয়া যায়। আমরা কথা বলছিলাম টাইফয়েড নিয়ে এবং টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে। 12 তারিখ থেকে 12 অক্টোবর থেকে হচ্ছে সারা দেশে টাইফয়েডের ভ্যাকসিনের বিনামূল্য কর্মসূচি সেটা শুরু হতে যাচ্ছে। তো আমি এবার যদি একটু জানতে চাই যে এই কর্মসূচিতে বা এই ভ্যাকসিন যদি আমাদের বাচ্চারা নিতে চায়, সেই ক্ষেত্রে কি নিয়ম রয়েছে বা তারা কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন? একদম খুব সহজ, সবার হাতে এখন মোবাইল, এখন বড় মানুষের থেকে বাচ্চাদের হাতে মোবাইল বেশি, এবং তারা খুবই স্মার্ট, খুবই এক্সপার্ট। ওই টাইফয়েড ভ্যাকসিনের জন্য vaccine.bd.government ওটাই ঢুকে গেলে এখন চমৎকার করে তাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে, কে কোন স্কুলে পড়ালেখা করছে দিতে হবে, তা কোন ক্লাসে, কোন ডিটেইল ওখানে, এবং কোন ওয়ার্ডে তারই সেটা। এবং কাউকে দূরে কোথাও যেতে হচ্ছে না, যে স্কুলে পড়ালেখা হচ্ছে ওই স্কুলেই হয়তো ওখানে আমাদের সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করবেন এবং ওখান থেকেই টিকা নিতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করার পরে দুটো অপশন থাকছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে যে কার্ডটা ডাউনলোড করতে হবে, কারণ টিকা দেওয়ার সময় কার্ডটা লাগবেই, কাজে উইদাউট রেজিস্ট্রেশন কেউ টিকা নিতে পারছে না। আর টিকা নেওয়ার পরেও আবার পাশে আরেকটা থাকবে যে টিকা কমপ্লিশন সার্টিফিকেট, ওটাও আপনাকে ডাউনলোড করে নিতে হবে যে টিকা নেওয়ার পরে। কাজেই রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে, এবং রেজিস্ট্রেশনের খুব হাই টাইম যাচ্ছে এখন, কারণ অক্টোবরের 12 তারিখ খুব বেশি দিন নেই। ইনশাল্লাহ যারাই রেজিস্ট্রেশন করবে প্রায় 5 কোটি শিশু এই ভ্যাকসিনটা পাবে বলে সরকার আশা করছে। আচ্ছা, যদি কোনো কারণে কেউ ভ্যাকসিনটা মিস করে, বা আপনাদের কর্মসূচিতে হচ্ছে 18 তারিখ পর্যন্ত আপনি বললেন, তো দেখা যায় কিছু কিছু বাচ্চা অসুস্থ হতেই পারে, বা কিছু কিছু বাচ্চা কোনো কারণে নাই জানতে পারে যে ভ্যাকসিনেশনটা হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে যদি 18 তারিখের পর আমি যদি ভ্যাকসিনটা নিতে চাই, এখন পর্যন্ত যে নির্দেশনা, সেই নির্দেশনা হচ্ছে 12 তারিখ থেকে 18 দিন পর্যন্ত, 12 তারিখ থেকে 18 দিন পর্যন্ত। প্রথম 10 দিন স্কুল কলেজ পড়ুয়া যারা 9 মাস বয়সের পর থেকে 15 বছর বয়সের কম বয়সী শিশু, এরা ভ্যাকসিন নেবে। তো প্রথম 10 দিন এরা নিবে, আর এই স্কুল পড়ুয়া যারা তারা নিবে, স্কুল কলেজ পড়ুয়া। আর পরের 8 দিন হচ্ছে যারা বাসায় আছে, যারা স্কুলে এখনো যাচ্ছে না, তারা নিবে, এবং তাদেরকে নিকটবর্তী যে স্কুল ওখানেই তাদেরকে তার বাসার ঠিকানা অনুযায়ী নিকটবর্তী স্কুলে ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করা হবে। এখন কেউ রেজিস্ট্রেশন করেছে কিন্তু সে টিকার দিন তার গায়ে জ্বর, আমরা তো জানি যে জ্বর টিকা কখন দেয়া যায় না, যদি বাচ্চা অসুস্থ থাকে টিকা দেওয়া যাবে না, বাচ্চার জ্বর থাকলে অবশ্যই টিকা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে জ্বরটা ভালো হলে যদি তার ডেট মতো সে নাও যেতে পারে, এই 18 দিনের মধ্যে গেলেই তাকে টিকা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটা এখন কেউ যদি রেজিস্ট্রেশন করতে মিস করে ফেলে, তাহলে 18 দিন পরে অবশ্যই সরকারের একটা নির্দেশনা আসবে কিভাবে সে ভ্যাকসিন নেবে। তো এটা কিন্তু 9 মাস বয়স থেকে 15 বছর বয়সের অনূর্ধ্ব এদের জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন যারা একটু বড় আছে তারা কি ভ্যাকসিন নিতে পারবে না? তারাও তো চায় যে আমি ভ্যাকসিন কিভাবে নেব। আসলে দেখুন, এটা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ওখানে কিন্তু প্রাইভেটলিও ভ্যাকসিনটা অ্যাভেলেবল। আমি যতটুকু খোঁজ নিয়েছি এখনো পর্যন্ত আমাদের প্রাইভেটলি ভ্যাকসিনটা অ্যাভেলেবল
হয়নি, এবং ওখানে এই ভ্যাকসিনের দাম 2 থেকে 2,500, পার্শ্ববর্তী দেশে 2 থেকে 2,500 রুপি। আর তো এই ভ্যাকসিনটা আমাদের দেশে এখনও প্রাইভেটলি অ্যাভেলেবল না। তবে ভবিষ্যতে যদি সরকার চায় এটাকে অ্যাভেলেবল করতে পারে, অথবা সরকারিভাবেই হয়তো এই বয়স সীমাটা আরও বাড়াতে পারে। আচ্ছা, তাহলে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ কিন্তু এটা। কারণ হচ্ছে এই যে 18 দিনের সময় আপনি বললেন যে হচ্ছে 18 দিনের মধ্যে কিন্তু হচ্ছে এতগুলো বাচ্চাকে আমরা ভ্যাকসিনেশন করব, তো যারা মিস করে ফেলবেন তারা আসলে অনেক বড় কিছু মিস করে ফেলবেন। যেহেতু এখন পর্যন্ত প্রাইভেটলি আমাদের দেশে ভ্যাকসিনেশনটা অ্যাভেলেবল নেই, তাহলে এই সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না। 12ই অক্টোবর টাইফয়েডের যে ভ্যাকসিনটা শুরু হতে যাচ্ছে, দর্শক অবশ্যই নিজেদের বাচ্চাকে নিয়ে স্কুলে বা যেখানেই হচ্ছে আমাদের এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে সেখানে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন এবং ভ্যাকসিনেশনটা অবশ্যই নেবেন। আমরা টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলছিলাম। তো যদি কোনো বাবা মা চিন্তা করে থাকে যে এই ভ্যাকসিনটা আমি নিব না বা আমার বাচ্চাকে আমি এই ভ্যাকসিনটা দিব না, তাহলে আসলে কি হতে পারে? সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। কেন বলবো, আমি একটু টাইফয়েডের ভয়াবহতা বলতে চাই। এখন যে কোনো রোগে টাইফয়েড আমাদের যে অ্যান্টিবায়োটিক খেতে হয়, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার হচ্ছে 5 থেকে 7 দিন, কিন্তু টাইফয়েডের 10 থেকে 14 দিনে অ্যান্টিবায়োটিকের কমে এই জ্বর কমে না। নাম্বার 1। কখনো কখনো মুখের ওষুধ কাজ করে না, তখন বাচ্চাটাকে হাসপাতালে যেতে হয়। একটা বাচ্চা হাসপাতালে যাওয়া মানে একটা পরিবারের সবাই হাসপাতালে ইনভলভ হয়ে যাওয়া। এই যে আমাদের দেশে, এবং কি কি কমপ্লিকেশন হয় একটা টাইফয়েড হলে যদি আপনি চিকিৎসা করতে দেরি করেন, এটা আমরা বলি অন্ত্রে ঘা বা নাড়িতে ঘা। এই ঘা হয়ে গেলে যদি চিকিৎসা না করে আস্তে আস্তে নাড়িতে ফুটো হয়ে যাবে। ফুটো হয়ে গেলে তখন সার্জারির প্রয়োজন হয়ে যায়। এটা আমরা ইংরেজিতে বলি পারফোরেশন। এরপরে পাশাপাশি যাই আমরা লিভারে গিয়ে এনজাইমটা বেড়ে গিয়ে লিভারে প্রদাহ হতে পারে, যকৃতে প্রদাহ, এটাকে আমরা বলি হেপাটাইটিস। পাশে চলে যায় প্যাঙ্ক্রিয়াস, অগ্নাশয় প্রদাহ হতে পারে প্যাঙ্ক্রিয়াটাইটিস। এরপরে আমরা আসি উপরের দিকে গলব্লাডারে যদি সমস্যা হয় তখন আমরা এটাকে বলি কোলেসিস্টাইটিস, গলব্লাডারে প্রদাহ। আসেন ফুসফুসের প্রদাহ হয়ে হতে পারে নিউমোনিয়া। আসেন হার্টে প্রদাহ হয়ে হতে পারে মায়োকার্ডাইটিস। আরেকটু উপরে উঠি, সবচেয়ে ভয়াবহ, মাথায় ব্রেইনে প্রদাহ হয়ে হতে পারে আমাদের মেনিনজাইটিস, এনকেফালোপ্যাথি বলি, এবং বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কোনো বাবা মা নিশ্চয়ই চাইবেন না এই আজকালকার আধুনিক যুগে এমন এক সুন্দর একটা ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা নিলে 7 থেকে 10 বছর পর্যন্ত প্রোটেকশন হয়ে যাবে, এই ভয়াবহ টাইফয়েড থেকে মুক্ত থাকতে। আশা করছি এই সুযোগ হচ্ছে কোনো বাবা মা মিস করবেন না, যে তার বাচ্চাকে যদি নিরাপদভাবে টাইফয়েড থেকে নিরাপদ করা যায় এই একটা ভ্যাকসিনের মাধ্যমে, আশা করছি সেই দিনটা কেউ মিস করবেন না। তো আমি আরেকটু জানতে চাচ্ছি যে যদি কেউ আগে আমাদের আরেকটা ভ্যাকসিন ছিল ইনঅ্যাক্টিভেটেড পলিস্যাকারাইড যে ভ্যাকসিনটা, সেটা যদি নিয়ে থাকে সেক্ষেত্রে কি সেই ভ্যাকসিনটা নিতে পারবে কিনা? অবশ্যই নিতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি ওটা 3 বছর মেয়াদি কাজে, এবং ওই আগের ভ্যাকসিনটা নেওয়ার 1 মাসের গ্যাপ দিয়ে যে কোনো সময় এই ভ্যাকসিন নেওয়া যাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে কোনো বয়সের সীমা আছে কিনা? যেহেতু হ্যাঁ, WHO অ্যাপ্রুভড সেটা হচ্ছে 6 মাস বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটা নিতে পারবে। এখন আমাদের সরকার প্রথমে শুরু করছে 9 মাস বয়স থেকে অনূর্ধ্ব 15 বছর বয়সী কম বয়সীদের জন্য। আস্তে আস্তে হয়তো এটা বৃদ্ধি হতে পারে, অথবা প্রাইভেটলি ভ্যাকসিনটা অ্যাভেলেবল। আচ্ছা, যাদের একবার টাইফয়েড অলরেডি হয়ে গিয়েছে, তো তাদের বডিতে তো অবশ্যই অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে যায়, এমনটাই তো আমাদের ধারণা থাকে, তো তারা কি ভ্যাকসিনটা নিতে পারবেন কিনা? এই ক্ষেত্রে আসলে আমাদের হাইজেনিক কন্ডিশনের জন্য টাইফয়েডের যে জীবাণুটা সালমোনেলা টাইফি, এটার উপরে আসলে চরিত্রগত বৈশিষ্ট্যের উপরে আসলে তাকে আবার টিকা নিতে হবে। টাইফয়েড হলেই টিকা একবার হয়ে গেলে আর হবে না, বিষয়টা এমন নয়। আচ্ছা, তো এতক্ষণ আমরা টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে কথা বললাম, টাইফয়েডের ভয়াবহতা নিয়ে কথা বললাম। এবার একটু জানতে চাই, টাইফয়েড যদি আমরা প্রতিরোধ করতে চাই, আমাদের দর্শকদের আপনি কি বলবেন? আমাদের যে বাবা মারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদেরকে কি বার্তা দেবেন যে কিভাবে আসলে আমরা এই টাইফয়েডটা প্রতিরোধ করতে পারি? বাসার খাবার, বাসার গেট খুলে বাইরে বের হবেন, দোকানে যাবেন, দোকানের খাবার খাবেন, বাইরের খাবার খাবেন, টাইফয়েডের ঝুঁকি বেড়ে যাবে। বাসার খাবার খাবেন, পানি ফুটিয়ে খাবেন, এবং ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড, যেটা আমরা ঘরে তৈরি করা খাবার খাই। স্কুলে বাচ্চা যাচ্ছে, বাসার থেকে যত্ন করে টিফিনটা দিয়ে দিন। আচ্ছা, বাসার থেকে বাইরে যেন সে কোনোভাবেই খাবার কিনে খেতে না হয়। আর এই যে কিছু টাকা দিয়ে দেওয়া, দিয়ে দিন, হয়তো না দিলেও যাবে না, কিন্তু কোনো অবস্থায় যেন বাইরের খাবারটা সে না খায়। বুঝিয়ে বলুন, বরঞ্চ বলবো ওর পাশের যে বন্ধু বা বান্ধবীটা আছে তার জন্য টিফিন দিয়ে দিন, তারপরেও 2 বন্ধু মিলে যেন বাইরের খাবারটা না খায়।
আচ্ছা, খুব সুন্দর এবং চমৎকারভাবে কিন্তু বলছেন যে যদি প্রয়োজন হয় পাশের বন্ধুর জন্য কিন্তু টিফিনটা প্রিপেয়ার করে দিতে পারেন, যাতে হচ্ছে বাহিরের খাবার যাতে খাওয়া না হয়। কারণ আমরা জানি যে এই যে স্কুলের বাইরে যে ফুচকাগুলো বা হচ্ছে যে ভেলপুরিগুলো যে পানি ব্যবহার করে বানানো হয়, সেটা কতটা মারাত্মক এবং কতটা অনিরাপদ। তো এবার আরেকটা প্রশ্ন কিন্তু চলেই আসে, যদি আমি ভ্যাকসিন নিয়েই ফেলি তাহলে কি আমি বাহিরের খাবারটা খেতে পারবো কিনা, যেহেতু আমি ভ্যাকসিনেটেড? দেখেন, ভ্যাকসিনটা তো প্রতিরোধমূলক একটা ব্যবস্থা এবং এটা 5 থেকে 7 বছর পর্যন্ত প্রোটেকশন বা 10 বছর ঊর্ধ্বে দিবে। তাই বলে কি আপনি সব এই ভ্যাকসিনটা নিয়েই বাইরের খাবার খাওয়া শুরু করবেন? প্রত্যেকটা ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু 80 থেকে 85 ভাগ। যে এটা নিয়ে যে স্টাডি হয়েছে সে 85 ভাগ 2 বছর পর্যন্ত প্রোটেকশন দেয়। তো এই যে বাকি যে 15% রয়ে গেল, এই কারণে যেটা বলা হয়েছে, আপনাকে কিন্তু নিয়ম সবার আগে, ভ্যাকসিন পরে। আপনি বাইরের খাবার খাবেন না, দূষিত খাবার খাবেন না, আপনার পানি ফুটিয়ে খেতে হবে। কাজে বাইরের খাবার, জাঙ্ক ফুড, এগুলো তো শরীরের জন্য ভালো নয়। তো কাজে সব দিক চিন্তা করে কিন্তু আপনাকে হাইজিনটা আগে মেনটেন করতে হবে। বাথরুম করার পরে হাত ভালো করে ধুতে হবে, সবজি রান্না করার সময় হাত ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, কিন্তু ডাক্তার সালাউদ্দিন, আরেকটা কথা থাকে না যে আমার বাচ্চা বাইরের খাবার কোনোভাবেই কিন্তু খায় না, সম্পূর্ণ বাসার খাবারই আমরা খাই, তারপরও কিন্তু টাইফয়েড হয়েছে। চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা আমাদেরকে মারা প্রায় এসে জিজ্ঞেস করে যে ওর কেন টাইফয়েড হলো, ওকে তো বাইরের কিছু খেতে দেই না। দুটো সময় আমি বলে থাকি, তখন মাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার বাচ্চা যখন দাঁত ব্রাশ করছিল, দাঁত ব্রাশ করার পানিটা কি ফুটানো ছিল? কারণ আমরা যেমন যতটুকু সচেতন, আমাদের নিজেদেরও কিন্তু মাঝে মাঝে দাঁত ব্রাশ করতে গেলে কিছু পানি ভেতরে চলে যায়। আবার বলি, ও দেখবেন যে আমরা শাওয়ার করি কিন্তু সীমিত, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তারপর আমাদের যা হলো চলে আসি না। ওরা ঢুকলে ঘন্টার পর ঘন্টা। 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চারা যখন একবার গোসলে ঢোকে আর বের হয় না, মনে হয় যে ওখানে তার খেলা শুরু হলো। একটা বড় গামলা বা বালতি বাথটাবে দিয়ে দেওয়া হয়, সে খেলবে এবং তাকে ডিস্টার্ব করা যাবে না। এবং এই হলে যেটা হয়, ওখানেও তো পানিটা বিশুদ্ধ নয়। এই দুটো জায়গায় তো আসলে পারা যায় না। দেখা যায় অনেক পানি সে নিজের অজান্তেই খেয়ে ফেলে। তো কাজেই সেক্ষেত্রেও এখানে আমি বলবো যে অ্যাটলিস্ট গোসলের পানিটা যদি সম্ভব নাও হয়, দাঁত ব্রাশ করার সময় যেন পানিটা, ফুটানো পানি নিয়ে একটা মগে নিয়ে দাঁত ব্রাশটা করা হয়। যে পানিটা আমরা খাবো সেই পানিটা যাতে হচ্ছে নিরাপদ, যেটাই মুখে নেই না কেন, সেটা ব্রাশের জন্য এবং গোসলের সময় ওকে সাবধান রাখা এবং অল্প সময় গোসল করতে অ্যালাউ করা এবং তারপরে। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ভ্যাকসিনের পরে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন হচ্ছে জ্বর হয়ে থাকে অনেকের, আর অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তাহলে এই ভ্যাকসিনের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, শুধুমাত্র খুব সংক্ষেপে উত্তরটা নিতে চাই। সব ভ্যাকসিনে যা হয় এই ভ্যাকসিনেও হবে, তবে খুবই কম। যেমন কি হতে পারে, যে জায়গায় দিবে একটু ব্যথা হতে পারে, তো একটু ব্যথা হলে একটু প্যারাসিটামল সিরাপ বয়স হিসেবে সেটা চিকিৎসকের পরামর্শ মতো উনি খেতে পারে। আর কি হতে পারে, যে জায়গাটায় দিব ওই জায়গাটা একটু লাল হতে পারে। এছাড়া অন্য কোনো সাইড ইফেক্ট, যাকে আমরা বলি পার্শ্ব প্রতিক্রিয়া, হওয়ার সম্ভাবনা নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সালাউদ্দিন আপনাকে, খুব সুন্দর করে ভ্যাকসিনের ব্যাপারে আমাদেরকে জানালেন এবং হচ্ছে এই যে 12 অক্টোবর যে ভ্যাকসিনের কর্মসূচি শুরু হচ্ছে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।